অনেকগুলো হাওয়াই মিঠাই কিনেছে মিহান। মীরা আর মিরান যা যা পছন্দ করেছে সবকিছু কিনেছে মিহান। মীরা অবশ্য নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করেনি, শুধু কিছু খেলনা পছন্দ করেছে মিরানের জন্য। মিহান মীরাকে নিয়ে মেলার শেষ প্রান্তের দিকে গেল। ওখানে কিছু শাড়ি চুড়ির দোকান বসেছে। মীরা খেয়াল করছে এই দিকটায় ভিড়ও একটু কম। মিরানকে মীরার কোলে দিয়ে মিহান শাড়িগুলো উল্টে পাল্টে দেখতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর কিছু শাড়ি একপাশে রেখে ওইগুলোকে প্যাক করে দিতে বলে দোকানদারকে। মিহান মীরাকে একটা কালো জামদানি দেখিয়ে বলল, এটা তোমার জন্য। আর এই শাড়িগুলো এই এলাকার লোকাল তাঁতিদের তৈরি। বাকি শাড়িগুলো মমো, চাচি, বাড়ির মেয়েদের আর ফুপিদের জন্য। দেখো তো পছন্দ হয়েছে কিনা শাড়িটা। মীরা মিহানের হাতে থাকা শাড়িটার দিকে এক নজর তাকিয়ে পরে মিহানের দিকে তাকিয়ে বলল, পছন্দ হবে না কেন? বেশ সুন্দর তো শাড়িটা। মিহান মীরার কথায় হালকা হেসে দেয়। দোকানদার একে একে এসব শাড়ি প্যাক করে দেয়। 2 হাত ভর্তি প্যাকেট নিয়ে মিহান মীরাকে নিয়ে চুড়ির দোকানে যায়। মীরা মিহানকে দেখে যাচ্ছে, মেলায় এসেছে পর থেকে যা পছন্দ হচ্ছে তাই কিনছে। মীরা মিহানের দিকে তাকিয়ে আসতে করে বলল, আবার এখানে নিয়ে এলে কেন? অনেক তো কেনাকাটা হলো, চলো এবার ফিরে যাই। হয়তো ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মিহান মীরার কথা কানে না দিয়ে বলল, দেখতো এখান থেকে কোনো চুড়িগুলো তোমার পছন্দ হয় কিনা। মীরা মিহানের কথা শুনে বিরক্ত হয়। কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। মিহান এক নজর তাকিয়ে আবার চুড়ি দেখায় মন দেয়। মীরা আশপাশটা দেখছে, মেলায় ঘুরতে আসা মেয়েগুলো বাড়ি ফেরার পথ ধরেছে। গ্রামের মেলা বসলে গ্রামের মেয়েরা তাদের বান্ধবীদের সাথে মেলায় ঘুরতে চলে আসে। দূরে খাবার দোকানে দেখা যায় কিছু মেয়ে হাসাহাসি করতে করতে কিছু খাচ্ছে। কেউ আবার বাবা মার সাথে ঘুরতে এসেছে। বাচ্চারা মেলায় এসেছে, কেউ বাবার হাত ধরে, আবার কেউ এসেছে দাদার হাত ধরে। তাদের হাতে আবার রকমারি খাবার, খেলনা। আবার কেউ এসেছে তার প্রিয় মানুষটার সাথে। মীরা মিরানকে কোলে নিয়ে এই সব দেখছিল, তখন ঘোর কাটে মিহানের কথায়। চলো এবার যাওয়া যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। গিয়ে দেখি ওরা কোথায় আছে। মীরা মিহানের কথা শুনে মুখ ভেঙ্গিয়ে বলল, চলো এবার যাওয়া যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে কি বলছিলাম? তখন তো কেউ আমার কথা কানেই দেয়নি। এখন বলছো কেন দেরি হয়ে যাচ্ছে? হুর। মিহান মীরার কথা বলার ভঙ্গিমা দেখে মুচকি হেসে দেয়। মিরান ওর পাপার দিকে তাকিয়ে বলল, পাপা মাম্মা এভাবে তথা বলতে কেন? মিহান ঠোঁট চেপে হেসে বলল, তোমার মাম্মা তো তোমার মতো বেবি, তাই এভাবে কথা বলছে। মীরা মিহানের কথা শুনে ওর দিকে রাগী চোখে তাকিয়ে বেশ ঝাঝালো কণ্ঠে বলল, মিরান কোলে বলে আজ বেঁচে গেলে। মীরার কথা শুনে মিহান চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। মিরান মীরার ছোট ছোট হাত মীরার গালে দিয়ে বলল, মাম্মা তুমি আমার মতো বেবি? মীরা মিরানের গালে চুমু দিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি যেমন আমার বেবি তেমনি আমি আমার মাম্মার বেবি। মীরা মিহানের দিকে এক পলক তাকিয়ে বলল, এখন কি জানবে না কি এখনো হা করে তাকিয়ে থাকবেন? মিহান মীরার কথা শুনে তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ হ্যাঁ চলো। সন্ধ্যার পর মেয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খাচ্ছে, আর ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। মিহান মিরানকে নিয়ে পাশের দোকানে গেছে চকলেট কিনে দিতে। প্রিয়া তখন থেকে মীরাকে খুঁচিয়ে যাচ্ছে, মেলা থেকে কোথায় হারিয়ে গেছিল ওরা।
মিহান কিছু কি বলেছে? মেলা থেকে কি কিনেছে? মীরা বিরক্ত হয়ে বলল, তুই খেতে দিবি আমায়? তখন থেকে প্রশ্ন করে আমার কান ঝালাপালা করে দিচ্ছিস। আরেকটা কথা বললে দেখিস আমি তোর কি করি। প্রিয়া মুখ কাচুমাচু করে বলল, হ্যাঁ এখন তো তুই এসব বলবি। মীরা প্রিয়ার মুখের এক্সপ্রেশন দেখে হেসে দিয়ে বলল, হয়েছে আর অভিনয় করতে হবে না। মিহান আমাকে আর মিরানকে মেলায় ঘুরিয়ে সবকিছু দেখিয়েছে। মিরানের জন্য খেলনা কিনেছে, আমার আর মমদের জন্য কিছু শাড়ি কিনেছে। প্রিয়া অবাক হয়ে বলল, এই মেলায় শাড়ির দোকান কোথায় পেলি? আমরাও তো অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি কিন্তু একটা শাড়ির দোকান চোখে পড়ল না। মীরা ওর দিকে এক নজর তাকিয়ে মুখে থাকা ফুসকাটা খেয়ে বলল, মেলার শেষ দিকে কয়েকটা দোকান ছিল শাড়ির আর চুড়ির। মিহান সেখানে নিয়ে গেছিল আমায়। প্রিয়া মন খারাপ করে বলল, ধুর, আগে জানলে প্রেমটাকে নিয়ে তোকে সঙ্গে যেতাম। মীরা দাঁত কেলিয়ে বলল, ব্যাড ল্যাক। প্রিয়া তেতে উঠে বলল, তুই হাসিস না, তোর হাসি দেখলে আমার গা জ্বালা করছে। মীরা হেসে দিয়ে বলল, হয়েছে আর রাগ করতে হবে না। তোর জিজু তোর জন্য শাড়ি কিনে রেখেছে। মীরার কথা শুনে প্রিয়া খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? সে কথা আগে বললেই পারতিস, শুধু শুধু তোকে কতগুলো কথা শোনালো। মীরা মুখ ভেঙ্গিয়ে বলল, হয়েছে ড্রামা কুইন, আর ড্রামা করতে হবে না। ওদের কথা মাঝে মিহান আর রাফি চলে আসে। রাফি ওদের পাশে দাঁড়িয়ে বলল, কি হলো? কি নিয়ে ঝগড়া করছো তোমরা? মীরা হাসি মুখে বলল, না ভাইয়া, তেমন কিছু না। আমরা সবসময় ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া করি, এটা নতুন কিছু না। মিহান রাফির দিকে তাকিয়ে বলল, শুনলাম আশিক আর নিশান নাকি এখন বাড়ি ফিরবে না। ওদের কি কাজ আছে? কাজ সেরে পড়ে বাড়ি ফিরবে। এক কাজ কর, বড় গাড়ি দুটো নিয়ে তোরা চলে যা, ছোট গাড়িটা থাক এখানে। আমি, মীরা আর মিরান পড়ে আসব। রাফি চিন্তিত হয়ে বলল, সে কি? এখন আবার এখানে কি করবি ভাইয়া? মেলা তো কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আর মামি কিছু জিজ্ঞেস করলে আমি কি বলবো? মিহান নিজের ভ্রু চুলকাতে চুলকাতে বলল, এত কথা জেনে তুমি কাজ নেই। মম কিছু জিজ্ঞাসা করলে বলবি যে ভাইয়া আমাদের পাঠিয়ে দিয়ে ভাবিকে নিয়ে কোথায় যেন গেছে। রাফি মিহানের কথায় সায় দিয়ে বলল, ঠিক আছে তাহলে আমরা বেরিয়ে পড়ছি, তোমরা সাবধানে এসো। মিহান মাথা নেড়ে রাফির কথায় সম্মতি জানায়। রাফি চলে গেলে মীরা মিহানকে দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন আবার কোথায় যাব? মিহান মীরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বিয়ে করতে। মিহানের মম মানে মায়া তার বয়সী মহিলাদের সাথে আড্ডা দিতে বসেছে। নানান বিষয় নিয়ে তর্ক বিতর্ক হাসি ঠাট্টা করছে। কথার প্রসঙ্গে মিহানের বড় ফুপি মানে তনুর ছোট যা বলল, ভাবি আপনার হবু বৌমার সম্পর্কে যা শুনেছি তা কি সত্যি? মায়া কপাল ভাঁজ করে তার দিকে তাকিয়ে বলল, কি কথা শুনেছেন ভাবি? তনুর ছোট যা আয়েশ করে বসে বলল, আপনার হবু বৌমার সাথে করেছে যে বাচ্চাটাকে নিয়ে এসেছে, তাকে নাকি সে দত্তক নিয়েছে। মায়া কপালে ভাঁজ সরিয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাবি, আপনি ঠিকই শুনেছেন। তনুর ছোট যা থমথমে মুখে বলল, তা আপনারা কিছু বলেননি ওকে? কিছুদিন পর আপনাদের বাড়ির বউ হতে চলেছে সে। এমন সিদ্ধান্ত মানায় না তাকে।
আর ওই বাচ্চাটা, কি জানি নাম তার? হ্যাঁ মিরান, তাকে নিয়ে এত আদিক্ষেতা কি আছে? ওর বাবা মা কে? কোনো ধর্মের? এসব কিছু না জেনে কি করে দত্তক নিলে নেয় আমি বুঝি না বাপু। তনুর ছোট যার কথা শুনে পরিবেশ কেমন থমথমে অবস্থা হয়ে যায়। তনু ওর যার দিকে তাকিয়ে বলল, এসব কি কথা বলছো ভাবি? মীরা যা করেছে একদম ঠিক করেছে। ওইটুকু বাচ্চার মুখের দিকে তাকিয়ে কেউ ভালো না বেঁচে থাকতে পারবে? তুমি আর এ বিষয় নিয়ে কথা বল না ভাবি। মায়া হাসি মুখে বলল, ভাবি আমরা মীরার সিদ্ধান্ত শুধু খুশি নই, মীরার এমন সিদ্ধান্তে আমরা গর্ববোধ করি। আর মীরার মতো একটা মেয়ে আমাদের বাড়ির বউ হতে চলেছে ভাবলেই বুক ফুলে ওঠে। রইল বাকি মীরানের কথা। সবথেকে বড় কথা হলো ও একজন মানুষ। এর থেকে বড় পরিচয় আর হতে পারে না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। মায়া কথায় শুনে তনু মুখ টিপে হাসে। মায়া একনজর তনুর ছোট যার দিকে তাকিয়ে আবার পুনরায় আড্ডায় মন দেয়। ঘড়ির কাঁটায় রাত ৯টা ছুঁই ছুঁই। মিহান আর মীরা দাঁড়িয়ে আছে ওদের গ্রামে একটা ব্রিজের উপর। মিরান ঘুমিয়ে পড়েছে, তাই ওকে গাড়িতে ঘুম পাড়িয়ে রেখেছে মীরা। দুজনের মাঝে নিস্তব্ধতা। মীরা ব্রিজের পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। আর মিহান তার জানপাখিকে দেখে তার তৃষ্ণা মিটাছে। চাঁদের আলোতে মীরার সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মীরা নিস্তব্ধতা ভেঙে নদীর পানির দিকে তাকিয়ে বলল, কবে ফিরবে মেডিকেল ক্যাম্প থেকে? মিহান মীরার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে ধীর গলায় বলল, ২ সপ্তাহ পর। মীরা বিষণ্ণ মনে বলল, ২ সপ্তাহ? আগে কেন বলনি আমায় তোমার মেডিকেল ক্যাম্পের কথা? মিহান মীরার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মন খারাপ করবে তাই বলিনি। মীরা বিষণ্ণ চোখে তাকিয়ে বলল, এখন কি আমার মন খারাপ হচ্ছে না? মিহান মীরার থেকে চোখ সরিয়ে বলল, কি করব বলো? আমার তো যেতে হবে। আমাদের হসপিটাল থেকে প্রতি বছর মেডিকেল ক্যাম্পের জন্য সিলেটে যায়। এ বছরেও যাবে, তাই আমাকেও তাদের সাথে যেতে হবে। মীরা রাগ দেখিয়ে বলল, তাই বলে কাল যাবে আর এখন আমাকে জানাচ্ছ? মমো, পাপা জানে এসব? মিহান মাথা নেড়ে না বলে। মীরা হতবাক হয়ে বলল, বাহ, বলো তো, কেউ কিছু জানে না উনি চললেন সিলেট? মিহান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তারা জানে প্রতি বছর এই সময় আমি মেডিকেল ক্যাম্পে যাই। মীরা মিহানের কথার উত্তর না দিয়ে চোখ সরিয়ে নদীর পানির দিকে তাকিয়ে থাকে। মীরা খুব অস্থির লাগছে। মিহানের যাবার কথা শুনে বুকের ভিতর কেমন করছে মীরার। মিহান মীরার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ২ কদম এগিয়ে গিয়ে মীরাকে ওর বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, মাত্র ২ সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যাবে। কোনো সমস্যা হলে পাপাকে অথবা ডেনি ভাইয়াকে বলবে। এই ২ সপ্তাহ ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। বাড়িতেই থেকো, মিরানকে সময় দিও। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমার জন্য একদম চিন্তা করো না। আমি কি বলছি তুমি বুঝতে পারছ? মিহান বুকে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, হুম। মিহান মীরার মুখ উঁচু করে ওর চোখের দিকে তাকায়, ঘোরলাগা কণ্ঠে বলল, খুব কষ্ট হবে এই ২ সপ্তাহ তোমাকে ছেড়ে থাকতে। মীরা মিহানের চোখের দিকে তাকিয়ে আনমনে বলল, না গেলে হয় না? মিহান হেসে মীরার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, না জানপাখি, যেতে হবে আমায়। মিহান চোখ বন্ধ করে মনেমনে বলল, আমি জানপাখি, তুমি আমাকে নিয়ে ভাবতে শুরু করেছ। আমাকে নিয়ে তুমি কিছু ফিল করো?
কিন্তু মুখে স্বীকার করছো না। আমার যাওয়ার কথা শুনে তোমার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। তুমি একদম চিন্তা করো না, সিলেট থেকে এসেই তোমাকে আমার মনের কথা বলে দেব। মীরা মিহানকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ঠিক আছে, মন খারাপ করব না আমি। শোনো, কিছুদিন পর বড় মামা আর বড় মামির ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমি এখান থেকে যাওয়ার পর সোজা মামা বাড়ি যাব। কিছুদিন ধরে বড় মামি অভ্র ভাইয়ার বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করছে তার ওপর। ভাইয়া বড় মামার ভয় নীলা আপুর কথা সাহস করে কিছু বলতে পারেনি। তাই এখন যা করার আমাকেই করতে হবে। মিহান হেসে বলল, বাহ বাহ, আমার গুন্ডি দেখি সব পারে। মীরা চোখ বড় বড় করে বলল, আমি গুন্ডি? মিহান সরু চোখে তাকিয়ে বলল, তা নয়তো কি? ছোটবেলার কথা মনে নেই? কিছু হলেই ঠাস ঠাস থাপ্পড় লাগিয়ে দিতে আমাকে। মীরা মুখ বাঁকা করে বলল, হুর। মিহান মুচকি হেসে বলল, আচ্ছা ছাড়ো এসব কথা, এখন আমি তোমাকে যা জিজ্ঞেস করছি তাই বলো। মীরা চোখ ছোট ছোট করে বলল, কি কথা? মিহান কপাল ভাঁজ করে বলল, অভ্র না কোনো মেয়ের সাথে রিলেশন ছিল? তার জন্য তো নীলা সুইসাইড করতে চেয়েছিল? মীরা অবাক চোখে তাকিয়ে বলল, এ কথা তুমি জানো কি করে? মিহান মীরার দিকে এক নজর তাকিয়ে বলল, ডেনি ভাইয়া বলেছে। মীরা ছোট করে বলল, ওহ, তুমি যা শুনেছ সব ভুল শুনেছ। প্রথমে আমিও তাই মনে করেছিলাম। শুভর কাজী ঈশা মানে যাকে নিয়ে এত কাহিনী। শুভ আর মিশু মিলে ঈশার সাথে বাজি ধরে ফেসবুকে ওমন একটা পোস্ট করেছিল অভ্র ভাইয়ার ফোন থেকে। অভ্র ভাইয়া প্রথমে এসব কিছু জানত না, পড়ে জেনেছে। মিহান গম্ভীর গলায় বলল, এই আজকালকার ছেলেমেয়েদের এক সমস্যা, সবকিছুতে বাজি ধরা চাই। বাজি ধরে প্রেমের জলে ফাঁসানো। বাজিতে যেতে হয়ে গেলে একবার ফিরেও তাকাবে না তার দিকে। মীরা কথা ঘুরানোর জন্য বলল, অনেকক্ষণ হলো এসেছি এখানে, এখন যাওয়া দরকার আমাদের, না হলে বাড়িতে সবাই চিন্তা করবে। মীরানো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। মিহান মীরার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ, এখন আমাদের যাওয়া দরকার, না হলে মোমের কাছে বকা খেতে হবে। এতক্ষণ তো চাঁদের আলোকে বেশ ছিল, এখন আবার মেঘ করেছে আকাশে। মীরা আকাশের দিকে তাকিয়ে বলল, হুম, এখন চলো, না হলে বৃষ্টি শুরু আর দেখতে হবে না। মিহান হাঁটা শুরু করে বলল, চলো তাহলে। মীরা ঘাড় নাড়িয়া মিহানের সাথে পা মিলিয়ে। মিহান মীরাকে নিয়ে বাড়ির পেছনে পুকুর ঘাটে বসে আছে। দুজনের মন খারাপ, ভীষণ রকম মন খারাপ। একটু পরে রওনা দেবে দুজন দুই প্রান্তে, একজন ঢাকা তো অন্যজন সিলেট। বাড়ির আর সবাই গাড়িতে জিনিসপত্র তুলছে। মিহান মীরাকে জড়িয়ে ধরে আছে, আর মীরা মিহানের বুকের সাথে লেপ্টে চোখ বন্ধ করে আছে। মিহান মীরার মাথায় হাত দিয়ে বলল, জান পাখি, এবার যেতে হবে আমাদের, সবাই অপেক্ষা করছে। মীরা মিহানের বুক থেকে মাথা উঠিয়ে বলল, হুম, চলো। আর আমি যা বলেছি তোমার মনে থাকবে তো? মিহান হেসে মীরার হাতে চুমু দিয়ে বলল, মনে থাকবে মহারানী, ঠিকমতো খাওয়া দাওয়া করব, সময় মতো ঘুমাব, আর খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। তাই তো? মীরা মিহানের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলল, হুম। আজ 4 দিন হতে চলল মীরা মিহানকে ছাড়া আছে।
এই 4 দিনে মাত্র 2 বার মিহানের সাথে কথা হয়েছে মীরার। নেটওয়ার্ক সমস্যার কারণে ইচ্ছে থাকলেও মিহান মীরার সাথে তেমন যোগাযোগ করতে পারে না। এই কয়দিনে মীরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে মিহান ঠিক ওর কতটা জুড়ে আছে। মীরা এইসব ভেবে আনমনে হেসে দেয় বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ শব্দ শুনে মীরা পিছন ফিরে তাকায়। নিশু আর মিশু দুজনের হাত ধরে ঢং করতে করতে বলল, আমার বেলা যে যায় সাজবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, একতারাটির একটি তারে, গানের বেদন বইতে নাড়ে, তোমার সাথে বারে বারে, হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার এ তার বাধা কাছের সুরে, ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে, বিশ্বহৃদয় পারাবারে রাগরাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে। মীরা ওদের দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কি হলো, তোরা আবার গান শুরু করলি কেন? মিশু এসে মীরার পাশে থাকা চেয়ারে বসে বলল, কি করব বলো? তুমি এই বাড়িতে এসেছ পর থেকে কেমন মনমরা হয়ে থাকো সব সময়। আমাদের সাথে ভালো করে কথা বলো না। আর 2 দিন পর যে বড় মামুনি আর বড় বাবাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি, সে খেয়াল আছে তোমার? সারাক্ষণ তো আমাদের জিজুর কথা ভাবো বসে বসে। তাই তোমার বিরহে আমরা গান গেয়েছিলাম। মীরা চোখ বড় বড় করে বলল, খুব ফাজিল হয়েছিস তো দুটোতে। এখন আবার বড় বোনের সাথে ফাজলামি শুরু করেছিস। নিশু এসে মীরার পাশে বসে ওর গলা জড়িয়ে ধরে বলল, বড় বোনের সাথে করব না তো কার সাথে ফাজলামি করব তুমি বলো? মীরা ভাবার অভিনয় করে বলল, তা ঠিক, বড় ভাই বোনদের সাথে ফাজলামি করব না কাদের সাথে করবি? কিন্তু তোরা দুজন হঠাৎ আমার রুমে? মিশু ছোট নিঃশ্বাস নিয়ে বলল, বড় মামুনি আর বড় বাবাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য কিছু তো প্ল্যান করা হয়নি, তাই না? তাই এই বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করতে এলাম আমরা। মীরা মৃদু কণ্ঠে বলল, তোরা তো চিন্তা করিস না, ছোট মামা সব ব্যবস্থা করে ফেলেছে। আর বাকি সব ঠিক ছোট মামি, অভ্র ভাইয়া আর শুভ দেখছে। নিশু চিন্তিত হয়ে বলল, কই মামুনি তো আমাদের কিছু বলেনি এ বিষয়ে? মীরা নিশুর দিকে তাকিয়ে বলল, হয়তো ভুলে গেছে তো কাজের মাঝে। নিশু নিজের মাথা চুলকে বলল, হবে হয়তো। মিশু মীরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ছাড়ো ওসব কথা। মীরান কখন ঘুম থেকে উঠবে? ওকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না। মীরা মুচকি হেসে বলল, একটু আগেই তো ঘুমিয়েছে, আরও কিছুক্ষণ পর ঘুম থেকে উঠবে। তখন খেলিস ওর সাথে যত খুশি। মিশু মুখ গোমরা করে বলল, হুম। মিশুর গম্ভীর মুখ দেখে ওরা দুজনে হেসে দেয়। মীরা হাসি মুখে বলল, থাক তোরা দুইজন, আমি বড় মামির কাছে যাচ্ছি। মীরা ওদের উত্তরের অপেক্ষা না করে রুম থেকে বেরিয়ে যায়। মিহান কাজ শেষ করে কিছুক্ষণ আগেই ফিরেছে। তার কলিগ ডাক্তারদের সাথে নিচের রেস্টুরেন্টে চলে যায় বিকেলের জন্য হালকা পাতলা কিছু খেতে। ওদের খাবার মধ্যে ডক্টর নিজাম উপস্থিত হয়। তাকে দেখে ডক্টর ইব্রাহিম খোঁচা দিয়ে বলল, এসে গেছে আমাদের মধ্যে নতুন বর। মেডিকেল ক্যাম্পে এসেও বউয়ের সাথে কথা বলার কমতি নেই। মিনিট টু মিনিট সব ইনফর্ম করছে তাকে। ডক্টর ইব্রাহিমের কথা হবে হেসে দেয়। ডক্টর নিজাম হালকা হেসে চেয়ার টেনে বসতে বসতে বলল, কি করব বলো? বিয়ে হতে না হতেই মেডিকেল ক্যাম্প পড়ে গেল।
ওর সাথে কথা না বলে ও তো বাড়িতে মন খারাপ করে বসে থাকবে। মিহান খাবার রেখে ডক্টর নিজামের দিকে তাকিয়ে বলল, নিজাম, তুমি কি সিম ব্যবহার করছো? আমি এখানে এসেছি পর থেকে আমার সিমে নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। ডক্টর নিজাম মৃদু গলায় বলল, আমি তো জিপি সিম ব্যবহার করি। মিহান কপাল ভাঁজ করে বলল, এর জন্যই বোধহয় সমস্যা হচ্ছে। আমার আবার জিপি সিম নেই। ডক্টর ইব্রাহিম ওদের দিকে উদাসীন চোখে তাকিয়ে বলল, এক রোমিও বোধহয় কম ছিল, এখন আর এক রোমিও তার পাগলামি শুরু করেছে। মিহান তার কথা শুনে মৃদু হেসে বলল, তুমি তো সবই জানো আমার ব্যাপারে। মীরাকে কত বছর পর নিজের কাছে পেয়েছি। কোথায় ওর সাথে এখন একটু সময় কাটাবো তা না করে এখন মেডিকেল ক্যাম্প করে বেরোচ্ছি। মিহানের সবাই জোরে হেসে দেয়। হাসি থামিয়ে ডক্টর নিজাম বলল, সত্যি কথা বলতে কি, ভালোবাসার মানুষের থেকে দূরে থাকা যে কত কষ্টের, একমাত্র যারা দূরে থেকেছে তারাই জানে। মিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, তা ঠিক। মিহান ওদের কথা আর কান না দিয়ে মনে মনে বলল, কবে দেখতে পাবো তোমার মায়াভরা মুখটা? খুব মিস করছি জানপাখি তোমায়। খুব তাড়াতাড়ি ফিরছি আমি তোমার কাছে। আই লাভ ইউ জানপাখি। মীরা এসে কিচেনের সামনে দাঁড়ায়। তাকিয়ে দেখ আবার বড় মামি আর ছোট মামি বিকেলের জন্য খাবার তৈরি করছে। মীরা এগিয়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে বলল, কি করছো তোমরা? ছোট মামি মীরার দিকে তাকিয়ে বলল, এই তো তোদের জন্য নাস্তা তৈরি করছি। কেন, কিছু বলবি? মীরা ওদের দিকে তাকিয়ে বলল, বলতে তো চাই, কিন্তু তোমরা তো এখন বিজি। বড় মামি ওর দিকে তাকিয়ে বলল, কি বলবি বলে ফেল না। মীরা বড় মামি হাতে থাকা কাজ ছাড়িয়ে নিয়ে তার হাত ধরে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। বড় মামি ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কাজ করছিলাম তো। টেনে আনলি কেন আমায়? আচ্ছা, বল কি বলবি আমায়? মীরা ছোট নিঃশ্বাস ফেলে বলল, মামি তুমি তো অভ্র ভাইয়ার জন্য মেয়ে দেখছো তাই না? কিন্তু তুমি কি জানো অভ্র ভাইয়া এক মেয়েকে ভীষণ ভালোবাসে? মীরার বড় মামি মীরার কথায় অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা। তার ছেলে একটা মেয়েকে ভালোবাসে অথচ তিনি জানেন না। তিনি অবাক কণ্ঠে বলল, না তো, আমি এ বিষয়ে কিছু জানি না। অভ্র আমায় এই বিষয়ে কিছু বলেনি। আজ থেকে ছোট মামি বলল, তা মেয়েটা কে শুনি? মীরা ওর বড় মামির দিকে তাকিয়ে বলল, ভাইয়া তোমাদের ভয় কাউকে কিছু বলতে পারেনি, তাই আমায় বলেছে। বড় মামি ধীর গলায় বলল, সেসব তো বুঝলাম, কিন্তু মেয়েটা কে? মীরা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, নীলা আপু। বড় মামি আর ছোট মামি চমকে একসাথে বলল, নীলা। মীরা মাথা নেড়ে হ্যাঁ বলে। কিছুক্ষণের মধ্যে পরিবেশ থমথমে হয়ে যায়। হঠাৎ করে মীরার বড় মামি হেসে দিয়ে বলল, নীলা মেয়েটা তো বেশ শান্তশিষ্ট ভদ্র। ওকে পছন্দ না হওয়ার কি আছে? আমি আগে থেকেই নীলাকে বেশ পছন্দ করি। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম অভ্র যদি বিয়েতে মতো দিত তাহলে নীলাদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠাতাম। মীরা হাসি মুখে বলল, তোমার কোনো আপত্তি নেই মামি? বড় মামি মীরার গালে হাত দিয়ে বলল, আপত্তি কেন থাকবে? আমি কালই ওদের বাড়ি বিয়ের প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করছি। পাশ থেকে ছোট মামি বলল, তাহলে এবার তোমার ছেলের বিয়ে হতে যাচ্ছে? বড় মামি হেসে দিয়ে বলল,
হ্যাঁ। ছোট মামি মীরার থুতনি ধরে বলল, তোর বিয়েটা কবে হবে? আমাদের জামাই তো ছোটবেলা থেকে তোর জন্য পাগল। মীরা লজ্জা পেয়ে বলল, ধ্যাতো, মামি তুমিও না। মীরা লজ্জা ওখান থেকে চলে গেলে ওর মামিরা তা দেখে হেসে দেয়। কাল মীরার বড় মামা আর বড় মামির ম্যারেজ অ্যানিভার্সারি। মীরার বাবা মা সকালেই এসে পড়েছে দেশে, এখন আপাতত খান বাড়িতে আছে। মীরা ওর নানার বাড়িতে থাকায় এখনো ওর সাথে দেখা হয়নি ওর বাবা মার। মীরার পাপা ঠিক করেছে সন্ধ্যার পর বউকে সাথে নিয়ে রওনা দিবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এদিকে মীরার মামার বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। মীরার বড় মামা আর বড় মামিকে কিছু একটা বুঝিয়ে মিশুর সাথে বড় মামির বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সকাল সকাল। মীরার ছোট মামি সবকিছু গুছিয়ে রেখে এসে মীরার পাশে সোফায় বসে বলল, যাক, সব ঠিকঠাক আছে। আজ রাত 12টার আগে ভাবির বাপের বাড়ির সবাইকে নিয়ে এ বাড়িতে হাজির হবে মিশু। মীরা ওর মামির দিকে তাকিয়ে বলল, সত্যি? শেষ মুহূর্তে মিশু যে বুদ্ধিটা বের করেছিল, না হলে মামা মামি বাড়িতে থাকলে সব বুঝে যেত। মামি হেসে বলল, তা যা বলেছিস। তা তোর বাবা মা কখন আসবে এ বাড়ি? মীরা আস্তে করে বলল, তো সন্ধ্যার পর আসবে। আচ্ছা মামি, তুমি মীরানকে দেখছ? অনেকক্ষণ হলো ওকে দেখছি না। মামি আবারও হেসে দিয়ে বলল, একটু আগে দেখলাম বাবার হাত ধরে বেরছে। বোধহয় দুজনে হাঁটতে গেছে। মামির কথা শুনে মীরা মুখে হাসি ফুটে ওঠে। সন্ধ্যার পর পরই চলে আসে মীরার পাপা আর মাম্মা এ বাড়িতে। সে খবর পেয়ে মীরা তাড়াতাড়ি করে নিচে চলে আসে। এসেই কথার ঝুড়ি খুলে বসে ওর পাপার সাথে। মীরার মাম্মা ওদের থামিয়ে বলল, এই থামো তো তোমরা। এই মীরা আমার দাদুভাই কই? এসেছি পর থেকে ওকে তো দেখলাম না। কোথায় ও? মীরা কিছু বলার আগে ওর নানু বলল, তোর বাবার সাথে ঘুরতে বের হয়েছে, বিকালে এখনো ফিরেনি। পাশ থেকে ছোট মামি বলল, তবে আপু, আমি তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি, মীরান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ওর মাম্মার নামে কেউ কিছু বললে তাহলে আর দেখতে হবে না। মীরার মাম্মা কৌতূহলী হয়েই বলল, কেন? মীরার নানু হাসি মুখে বলল, শুভ 2 দিন আগে মীরানকে মজা করে বলেছিল মীরা ভালো না। ব্যাস হয়ে গেল, সে কি রাগ বাবুর। শুভ সাথে আর কখনো কথা বলবে না বলে মনস্থির করে। আমার কাছে এসে আদুরে গলায় সব বলে। পরে মীরা বুঝিয়ে বলে যে শুভ মজা করছিল। তারপর বাবুর রাগ ভাঙ্গে। মীরার মাম্মা গালে হাত দিয়ে হেসে বলল, এ তো দেখছি মা পাগল ছেলে। ছোট মামি হেসে দিয়ে বলল, তা যা বলেছ আপু। ছোট মামির কথা শুনে মীরার মাম্মাও হেসে দেয়। রাত 9টা। মিহান ডিনার করে ক্লান্ত শরীরটা বিছানায় হেলিয়ে দেয়। হাত বাড়িয়ে পাশ থেকে ফোনটা নিয়ে জানপাখি লেখার নাম্বারটা ডায়াল করে। কিছুক্ষণের মধ্যে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে মিষ্টি সরে বলল, বলো ভিতুরাম। মিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, কি করছো এখন? মীরা নিজের নখ খুঁটতে খুঁটতে বলল, কিছু না, সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি ডিনার করেছ? মিহান আস্তে করে বলল, হ্যাঁ, মাত্র করলাম। তুমি কখন করবে ডিনার? মীরা মৃদু গলায় বলল, আজ ডিনার করতে একটু দেরি হবে। বড় মামা আর মামি বাড়িতে এলে সবাই একসাথে উইশ করে তারপর ডিনার করব। মিহান নিঃশ্বাস নিয়ে বলল, মীরান কোথায়? ওর সাথে সেই সকালে কথা হয়েছিল। মীরা হালকা হেসে বলল,
আর বলো না ওর কথা। মাম্মা পাপা এসেছে পর থেকে রকমারির গল্প খুলে বসেছে তারা তিনজনে। মিহান হেসে বলল, তা কি নিয়ে গল্প করছে আমার ছেলে? মীরা হেসে বলল, আমার মেলায় গিয়েছিলাম না। ওখানে কি কি দেখছে? কি কি খেয়েছ? আর তুমি ওকে কি কি খেলনা কিনে দিয়েছ এই সব বলছে। মিহান মৃদু স্বরে বলল, যাই হোক শোনো, আমি তোমার, অনুর আর মিরানের জন্য জামা কাপড় আর টেডি বিয়ার কিনেছি অনেকগুলো। তোমাদের আর কি কিছু লাগবে? মীরা হতবাক হয়ে বলল, কিছুদিন আগেই না তুমি কতগুলো খেলনা কিনে দিল মিরানকে। আমাকেও তো শাড়ি কিনে দিয়েছ। তাহলে এখন আবার কিসের জন্য এত কেনাকাটা? মিহান ভাবলেশহীনভাবে বলল, আমি আমার ছেলে আর বউয়ের জন্য কিনব না তো কার জন্য কিনব? মীরা চুপ হয়ে যায় হঠাৎ করে বউ বলায়। চোখ বন্ধ করে অনুভূতি বুঝার চেষ্টা করছে। মনের ভিতর দিয়ে যেন শীতল বাতাস বয়ে গেছে বউ ডাক শোনার সাথে সাথে। মীরা চুপ দেখে মিহান ধীর গলায় বলল, কি হলো, চুপ করে গেলে কেন? মীরা অস্পষ্ট স্বরে বলল, এমনি। মিহান আবেগী গলায় বলল, জান পাখি জানো, এখনো তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। তোমাকে বুকে আঁকড়ে ধরে জ্যোৎস্নাবিলাস করতে ইচ্ছে করছে। কিন্তু আফসোস, আমি এখন তোমার থেকে কয়েক মাইল দূরে। মীরা মিহানের মনে অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, শোনো, তুমি এখন তোমার রুমের বেকনিতে যাও। গিয়ে আমাকে ভিডিও কল দাও, ততক্ষণে আমি আমার রুমের বেকনিতে যাই। তারপর দুজনে একসাথে জ্যোৎস্নাবিলাস করব। মিহান মীরার কথা শুনে খুশিতে লাফ দিয়ে উঠে বলল, দারুণ আইডিয়া। আমি এক্ষুনি যাচ্ছি বেকনিতে, তারপর তোমাকে ফোন করছি। মীরা মিহানের উত্তেজনা দেখে হেসে বলল, আচ্ছা, যাও। মিহান বিছানা থেকে নেমে পা বাড়ায় বেলকুনিতে যাওয়ার জন্য। মীরা ফোন কেটে ধীর পায়ে হাঁটা শুরু করে, উদ্দেশ্য তার রুমের বেলকনি। মীরা আর মিহান অনেকক্ষণ ধরে দুজন দুই প্রান্তে থেকে জ্যোৎস্নাবিলাস করছে। মিহানের কথা যেন ফুরায় না, সারাদিন কি কি করেছে সব বর্ণনা দিচ্ছে। মীরাও মিহানের সব কথা মন দিয়ে শুনছে। চোখ বন্ধ করে দোলনায় মাথা ঠেকিয়ে মিহানের সাথে কথা বলছে। মিহান আকাশের দিকে তাকিয়ে বলল, জান পাখি, রাত 10:30 বাজতে চলল, এখন ফোন রাখি কেমন? কাল আবার সকাল সকাল আমাকে বের হবে। তুমি কিন্তু বেশি রাত জাগবে না, তাড়াতাড়ি শুয়ে পড়ো কেমন? মীরা মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, পড়ে কথা হবে। মিহান ঠোঁটের হাসি এনে বলল, গুড নাইট জান পাখি। মীরা হালকা হেসে বলল, গুড নাইট ভিতুরাম। মীরা ফোন রেখে খোলা আকাশের দিকে তাকায়, ভাবতে থাকে মিহানের সাথে কথা বললে সময় কোনো দিক দিয়ে চলে যায় নিজেই টের পায় না। অদ্ভুত বিষয়, তাই না? কই আগে তো কখনো এমন হয়নি ওর সাথে। তাহলে হ্যাঁ, ভালোবেসে ফেলেছে মিহানকে। মীরার প্রতিটা স্নায়ু জানান দিচ্ছে মিহানকে ভালোবাসার কথা। এসব ভেবে আনমনে হেসে ফেলে মীরা। মীরার বড় মামা আর মামি বাড়িতে এলে সবাই একসাথে তাদের চমকে দিয়ে উইশ করে। তাদের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা বেশ চমকিয়েছে এই ঘটনায়। তারপর কেক কেটে সেলিব্রেট করে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। রাতের খাবার খেতে সবাই একসাথে বসে। খাবার মাঝে মীরার বড় মামি বলল, মীরা, মিরান কোথায়? এসেছি পর থেকে ওকে তো দেখলাম না। মীরা খাবার খেতে খেতে বলল, দেখবে কি করে? তোমরা বাড়িতে আসার আধা ঘন্টা আগে ও ঘুমিয়ে পড়েছে। ছোট মামি সবাইকে খাবার বেড়ে দিতে দিতে বলল, ঘুমাবে না তো কি করবে?
সারাদিনে তো আর কম লাফালাফি করেনি। নানু ছোট মামির কথায় হেসে দিয়ে বলল, ও বাড়িতে আসার পর থেকে বাড়ি পরিবেশটাই বদলে গেছে। মীরা বড় মামা তার মায়ের কথায় ও সুরে সুর মিলিয়ে বলল, তা যা বলেছ মা। এরকম নানান কথার মধ্যে দিয়ে খাবার পর্ব শেষ করে সবাই। নীলাকে কিছুক্ষণ আগে মীরার মামার বাড়ির লোকেরা এসে আন্টি পরিয়ে গেছে। শুভ, নিশু আর মিশু থেকে গেছে এ বাড়িতে। নীলার রুমে বসে সবাই অভ্র আর নীলার লাভ স্টোরি শুনছে। মীরার তাতে মন নেই। থাকবেই কেমন করে? কাল যে তার মনের মানুষটা আসছে তার কাছে। মীরাকে অন্য মনস্ক দেখে মিশু বলল, কি হলো আপু, তোমাকে আজ এত অন্য মনস্ক দেখাচ্ছে কেন? কিছু নিয়ে কি চিন্তা করছো? প্রিয়া মীরাকে খোঁচা দিয়ে বলল, আরে না মিশু, তেমন কিছু না। আমাদের মীরা জিজুর বিরহের মন খারাপ করে বসে আছে। প্রিয়ার কথা শুনে সবাই কিটকিটিয়ে করে হেসে দিল। মীরা ওদের কথার কোনো প্রতি উত্তর না করে শুধু হাসল। মীরা নীলার রুমের জানলা দিয়ে খোলা আকাশের দিকে তাকায়, মনে পড়ে যায় মিহানের সাথে ফোনে জ্যোৎস্না বিলাল করার কথা। কতটা রোমাঞ্চকর অনুভূতি ছিল মীরার জন্য, তা শুধু ওই জানে। মীরা ভাবনা থেকে বেরিয়ে আসে নিশু ওর হাত ধরে ঝাঁকানোতে। মীরা তাকিয়ে দেখে নিশু কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। মীরা ভ্রু নাচিয়ে বলল, কিছু বলবি? নিশু চোখ ছোট ছোট করে বলল, সেই কখন থেকেই তো বলে যাচ্ছি, তুমি তো শুনছ না। মীরা কপাল ভাঁজ করে বলল, আমি শুনছি না? আচ্ছা, যাই হোক, বল কি বলবি? নিশু আরাম করে বসে বলল, তুমি তো আগে থেকেই জানতে, তাই না, অভ্র ভাইয়া আর নীলা আপুর লাভ স্টোরির কথা? মীরা কপালের ভাঁজ সরিয়ে বলল, না তো, আগে থেকে জানতাম না, কিছুদিন আগে জেনেছি। নিশু সন্দেহের চোখে তাকিয়ে বলল, তাহলে ওইদিন কেন তোমার গান শুনে ভাইয়া কাশি উঠে গেছিল? মীরা অবাক হয়ে বলল, কোনো দিন? নিশু একটু গম্ভীর হয়ে বলল, যেদিন অভ্র ভাইয়ার সাথে তোমার প্রথম দেখা হয়েছিল আর তোমার গাওয়া নীলাঞ্জনা গানটা শুনে অভ্র ভাইয়ার কাশি উঠে গেছিল। শুভ উত্তেজিত হয়ে বলল, রাইট, রাইট। নীলাঞ্জনা গানটার কিছু লাইন গাইছিল। উমম, মনে পড়েছে। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দুচোখ মেলে। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, এটাই তো গাইছিলে, তাই না? শুভর কথা শুনে সবাই চোখ বড় বড় করে মীরার দিকে তাকায়। মীরা ওদের এই অবস্থা দেখে হেসে বলল, ওই ঘটনার আমি তো তার আগে থেকেই জানতাম ওদের লাভ স্টোরির কথা। মীরার কথা সবাই হতবাক হয়ে ওর দিকে তাকায়। মাঝখান দিয়ে প্রেম জোরে হেসে দিয়ে বলল, এই না হলে আমাদের মীরা। প্রেমের কথা শুনে উপস্থিত সবাই হেসে দেয়। মীরা ওদের হাসতে দেখে ভেঙচি কেটে ওখান থেকে চলে যায়। রাতের খাবার খেয়ে মীরা ছাদে এসে দাঁড়ায়। রাত 11টার বেশি বাজে। ছাদটা অন্ধকার করে রাখা। মীরা ভাবে হয়তো ছাদের লাইট নষ্ট হয়ে গেছে, তাই ছাদটা অন্ধকার। কিন্তু রাস্তার সোডিয়াম লাইটের আলোতে আবছা আবছা সবকিছু দেখা যাচ্ছে। আর কিছু না ভেবে মীরা রেলিং ঘেঁষে দাঁড়ায়। বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। মিহান সিলেটি যাবার পর থেকে প্রতিদিন রাত 9টায় ফোন করে মীরাকে। কিন্তু আজ এত রাত হয়ে যাবার পরও মিহান ফোন করছে না মীরাকে। অবশ্য মীরা কয়েকবার ফোন করেছে মিহানকে, কিন্তু প্রতিবারই রিং হয়ে কেটে যাচ্ছে মিহানের ফোন। ভেবে দীর্ঘশ্বাস ফেলে মীরা
আচ্ছা, মিহানের কোনো বিপদাপদ হয়নি তো? ভাবলেই মীরার গায়ে কাঁটা দিয়ে ওঠে। হাতে থাকা ফোনটা রেলিংয়ের পাশে থাকা চেয়ারে রেখে বুকে হাত গুজে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। মৃদু বাতাসে চারিদিক শীতলময় পরিবেশ তৈরি হয়ে আছে। মীরার খোলা অবাধ্য চুলগুলো একটু একটু করে উঠছে। হঠাৎ করে মনে পড়ে মিরান রুমে একা ঘুমিয়ে আছে। মীরা চোখ খুলে ফোন হাতে নিয়ে দেখি 11:50 বাজে। দীর্ঘশ্বাস ফেলে মীরা পা বাড়ায় রুমে যাবার জন্য। 2 পা এগুলে মীরা চমকে ওঠে। অন্ধকারের মধ্যে কেউ মীরার থেকে 4 পা সামনে দাঁড়িয়ে আছে। সে যে ছেলে তা রাস্তার সোডিয়াম লাইট জানান দিচ্ছে। মীরা কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে তুলে বলল, কে ওখানে? সামনে থাকা ব্যক্তি এক কদম এগিয়ে এসে নেশা ভরা কণ্ঠে বলল, জানপাখি। মীরা জানপাখি শব্দটা শুনে যেন থমকে যায়। কিছুক্ষণ চুপ থেকে ধীর গলায় বলল, ভিতুরাম। মিহান ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে এগিয়ে যায় মীরার দিকে। একদিন আগেও ভালোবাসার মানুষ দুটি 2 প্রান্তে ছিল, আর এখন এক একজনের বাহুডোরে আবদ্ধ। মীরা এখনো বিশ্বাস করতে পারছে না মিহান তার সামনে দাঁড়িয়ে তার বুকে মীরাকে জড়িয়ে ধরে আছে। মীরা আস্তে করে মিহানকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, ভিতুরাম, তুমি এখানে? তোমার না কাল সিলেট থেকে আসার কথা ছিল? মিহান বাঁকা হেসে মীরাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, ছিল তো, কিন্তু আমি আমার জানপাখির জন্য একদিন আগেই চলে এসেছি। মীরা অবাক হয়ে মিহানের দিকে তাকিয়ে আছে। মীরা চুপ থাকা দেখে মিহান মীরার মুখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কনফিউজ হচ্ছ তাই তো? ওকে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি আজ সকালে সিলেট থেকে ঢাকায় এসেছি। সারাদিন বাড়িতেই ছিলাম। রাত 8টার পর এখানে এসেছি, এমনকি তোমাদের বাড়ির কেউ জানে না আমি এখানে এসেছি। তোমাদের বাড়ির পিছনের পাঁচিল টপকে অনেক কষ্টে ছাদে উঠেছি। মীরা মিহানের কথা শুনে হতবাক হয়ে যায়। বড় বড় চোখ করে মিহানের দিকে তাকায়। কিঞ্চিত কপাল ভাঁজ করে বলল, এখন প্রায় 12টা বাজতে চলল, তুমি রাত 8টা থেকে এখানে ছাদে দাঁড়িয়ে আছো? আর তুমি যে সকালে ঢাকায় এসেছো আমাকে একবার ফোন করে বললে কি হতো? মিহান মীরাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই বলেনি কিছু। মীরা রেগে উঁচু গলায় বলল, এই তোকে কেউ আমাকে সারপ্রাইজ দিতে বলেছে? বেশি বুঝিস কেন? সারাদিন আমাকে টেনশনের মধ্যে রেখে এসেছে সারপ্রাইজ দিতে। তুই যা তো এখন থেকে আমার সাথে কথা বলতে আসবি না একদম। মিহান মীরার রেগে যাওয়া দেখে শুকনো গলায় ডাক দিল, বলল, জানপাখি, তুমি রেগে যাচ্ছ কেন? মীরা মিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি রেগে যাচ্ছি কেন তুই জানিস না? ইচ্ছে করছে তোকে এখন খুন করে ফেলি। মিহান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রাগ করো না, আগে শোনো তো আমার কথাটা, তারপরে যা খুশি বলো। মীরা নিজেকে কিছুটা শান্ত করে বলল, ঠিক আছে, বলো কি বলবে। মিহান মীরার দিকে এগিয়ে গিয়ে ওর চোখে কাপড় বেঁধে দেয়। মীরা অবাক কণ্ঠে বলল, কি হলো, চোখ বাঁধছ কেন? মিহান তাকিয়ে নিচু গলায় বলল, ইস, একটু সময় চুপ থাকো না, একটু পরে সব বুঝতে পারবে। কতক্ষণ চুপ করে থাকো? মীরা কিছু না বলে চুপ হয়ে যায়। 3-4 মিনিটের মাথায় এসে মিহান মীরার চোখের বাঁধন খুলে দেয়। মীরা চোখ ঘষতে ঘষতে মিহানের দিকে তাকায়। মিহান মীরার সামনে একটা গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে আছে। মীরা হা করে ওর দিকে তাকিয়ে থাকে। মীরা কিছু বুঝে ওঠার আগে মিহান আবেগী গলায় বলল,
জান পাখি, জানিস তুই যখন ক্লাস 6-এ পড়িস তখন থেকে আমি তোকে ভালোবাসি। মনে পড়ে তোর সাথে সেই প্রথম দেখা? তুই যখন তাড়াহুড়ো করে ড্রয়িং ক্লাস থেকে বের হচ্ছি, তখন তোর সাথে আমার হঠাৎ করে ধাক্কা লাগার কারণে তোর হাতে সমস্ত রং আমার সাদা শার্টে লেগে যায়। আমি তখন আমার শার্টের অবস্থা দেখে কেঁদে দিয়েছিলাম। তুই আমাকে সরিয়েও বলিস, কিন্তু আমার কান্না থামছিল না। তখন তুই রেগে আমাকে থাপ্পড় লাগিয়ে দিস। আমি গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। মনে আছে তোর? তুই আমার শার্টটা খুলে নিয়ে বলিস শার্টটা পরিষ্কার করে দিবি বলে। আমি সেদিন তোর জন্য স্কুল থেকে গেঞ্জি পরে বাড়ি ফিরছি। পরের দিন তুই এলি আমার কাছে একটা নতুন শার্ট নিয়ে। নতুন সেটটা আমার হাতে দিয়ে বলেছিলি, রং শার্টে শুকিয়ে যাওয়ায় শার্ট থেকে রং তুলতে পারিসনি। সেই থেকে আমাদের কথা বলা শুরু। আমার খুব বেশি বন্ধু ছিল না কখনো, তাদের সাথেও এতটা কথা বলতাম না যতটা তোর সাথে বলতাম। একটু একটু করে তোকে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। তোর আমাকে রাগ দেখানো, শাসন করা সবকিছুকে ভালোবেসে ফেলেছিলাম। মুখ ফুটে প্রকাশ করার আগেই একদিন তুই এসে বললি, তোর পাপার বিজনেসের জন্য তোরা বিদেশে চলে যাবি। খুব কষ্ট হয়েছিল সেদিন, কিন্তু মুখ ফুটে তা প্রকাশ করিনি। তুই চলে গেলি আমাকে একা ফেলে, কিন্তু যাওয়ার আগে বলে গেলি তুই ফিরে আসবি আমার কাছে। এসেছিলি তুই আমার কাছে ফিরে, সেদিন আমার খুশির সীমা ছিল না। তোকে হারানোর ভয়ে পাপা মমকে নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসি। কিন্তু তুই আমাকে বিয়ে করতে রাজি না বলে দিস। তোর পাপার কথায় তুই আমাকে 3 মাস সময় দিয়েছিস। আমি চেয়েছিলাম 3 মাস পর আমার মনে কথা বলতে, কিন্তু পারলাম না, তার আগেই বলে দিলাম। কারণ না চাইলেও তুই আমার তাই। আমি জানি না তুই আমাকে ভালোবাসিস কিনা জান পাখি, কিন্তু আমার মন বলে তুইও আমাকে ভালোবাসি। হৃদয় খুলে সঁপে দিলাম তোরই চরণে। ইচ্ছা হলে আগলে রাখিস হৃদয় গহীনে। ভালোবাসি জান পাখি, খুব বেশি ভালোবাসি। একবার ভালোবাসবি আমায়? কথা দিলাম কখনো কষ্ট পেতে দিব না তোকে। বল না ভালোবাসবি আমায়? মীরা হতবাক হয়ে গেছে মিহানের কাজে। মীরা ভাবনায় মাঝে ছিল না মিহানের এমন কাজ। চোখ দুটো ছল ছল করছে। ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে মীরা, কিন্তু সে চেষ্টায় ব্যর্থ। চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। কিছু বলতে গিয়েও গলা কেঁপে উঠছে বারংবার মীরার। মীরা কাপা কাপা হাতে মিহানের হাতে থাকা ফুলটা ধরে ভাঙ্গা গলায় বলল, ভাভা ভালোবাসি। মীরার ভালোবাসি কথাটা বলতে দেরি, কিন্তু মিহান নিজের বাহুডোরে মীরাকে বন্দি করতে দেরি হল না। মীরা অশ্রু ভেজা চোখে মিহানকে জড়িয়ে ধরে, মিহানের পিঠের শার্ট খামচে ধরে। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়ে দিয়ে মিহান আবারও হাঁটু গেড়ে বসে একটা আংটি বাড়িয়ে দেয় মীরার দিকে। মীরা হালকা হেসে নিজের হাতটা এগিয়ে দেয় মিহানের দিকে। মিহান একবার মীরার হাতের দিকে তাকাচ্ছে আর একবার মীরার তাকাচ্ছে। মীরার অনামিকা আঙ্গুলে মিহানের মোমের পরিয়ে দেওয়া আংটিটা আছে। মিহান এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। মীরা মিহানের অবস্থা বুঝতে পেরে ফিক করে হেসে দিয়ে ওই আংটিটার সাথে মিহানের দেওয়া আংটিটাও পরে নেয়। মিহান হেসে মীরার হাতে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মীরা এতক্ষণ আশপাশটা ভালো করে খেয়াল করেনি। ছাদটা বেলুন আর ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এতক্ষণ ছাদটা অন্ধকার থাকায় এসব কিছু বোঝা যায়নি। মীরার চোখ যায় মিহানের দিকে। কেমন মাতাল চোখে তাকিয়ে আছে মীরার দিকে। মিহান ধীর পায়ে হেঁটে এসে মীরাকে জড়িয়ে ধরে। মীরা মিহানের বুকে মাথা রেখে বলল, এসব সাজালে কখন? মিহান নিচু গলায় বলল,
রাত 8টার পর এখানে এসে এসব করেছি। সাথে আমার বন্ধুরাও ছিল। তুমি ছাদে আসার আগেই ওরা চলে গেছে। মীরা মাথা উঁচু করে মিহানের দিকে তাকিয়ে বলল, এতক্ষণ তুই করে বললে, এখন আবার তুমি? মিহান হেসে বলল, কেন? মিহান কথাটা সম্পূর্ণ করার আগেই পিছন থেকে হাসির শব্দ আসে। মীরা মিহানকে ছাড়িয়ে পিছন তাকিয়ে দেখে ওর প্রাণপ্রিয় ভাই ও বোনেরা ওখানে উপস্থিত, সাথে আবার অনুও আছে। ওদের দেখে মীরা মিহানের থেকে একটু দূরে সরে যায়। তা দেখে মিশু কিটকিটে হেসে বলল, বাহ বাহ, কি ভালোবাসা! দূরে গেলে কেন আপু, জিজুর কাছে যাও। মীরা চোখ বড় বড় করে ওদের দিকে তাকায়। মিহান অনুর দিকে তাকিয়ে বলল, তুই এখানে কি করছিস? অনু ভাব নিয়ে বলল, তুই যে আজ ভাবিকে প্রপোজ করবি তা আমি জানতাম। ভাবলাম এই ঐতিহাসিক দিনটার কোনোভাবে সাক্ষী থাকা যায় কিনা, তাই চলে এলাম এখানে। মিহান অবাক কণ্ঠে বলল, তুই একথা জানলি কি করে? অনু নিজের চুল ঠিক করতে করতে বলল, তুই যখন তোর বন্ধুদের বলছিলি ফুল আর বেলুন কিনে রাখার জন্য, তখন আমি তো রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। ব্যাস, আমিও 2 2 4 করে ফেলি। শুভ বলল, তবে যাই বলো ভাইয়া, তোমার প্রপোজটা কিন্তু দারুণ হয়েছে। মিহান মীরার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, তাই নাকি শালাবাবু? মাঝে প্রিয়া মীরাকে খোঁচা দিয়ে বলল, তা নয়তো কি? দেখছেন না আমাদের মীরার গাল লজ্জায় কেমন লাল হয়ে গেছে। মীরা ওদের কথার উত্তর না দিয়ে লজ্জায় মিহানের বুকে মুখ লুকায়। মীরার অবস্থা দেখে সবাই খিলখিলিয়ে হেসে দেয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে সবার খাবার মাঝে মীরার ফুপা মীরার পাপার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, নীলার হবু শ্বশুর বাড়ির লোকজন তো 15 দিনের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চাচ্ছে। এই 15 দিনের মধ্যে যদি বিয়ে না, তাহলে নাকি 2 মাস পর হবে বিয়েটা। মীরা পাপা মীরার ফুপার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কাল তো তাই বলল সবাই। অভ্র বাবা মানে ভাইয়া নাকি অফিসের কাজ বিদেশ যেতে হবে 1 মাসের জন্য। তাই ভাইয়া দেশে থাকতে থাকতে ওদের বিয়েটা দিতে চাচ্ছে। মীরা দাদা ওদের দিকে তাকিয়ে বলল, আমার মনের 15 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দেওয়াই ভালো হবে, কারণ শুভ কাজে দেরি করতে নেই। মীরা ফুপা মীরার দাদার দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আমার আপনজন বলতে শুধু আপনার এই আছে এই পৃথিবীতে, তাই আপনার যে সিদ্ধান্ত নিবেন তাই হবে। মীরার পাপা মীরার দাদার দিকে তাকিয়ে বলল, বাবা, তাহলে 15 দিন পরে বিয়ে, সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট শুরু করে দেই। মীরা দাদা সবার দিকে তাকিয়ে বলল, তাই ভালো হবে, তোমরা সবাই কেনাকাটা শুরু করে দাও। নিঝুম নীলার হাতে একটা চিমটি কেটে বলল, আর মাত্র 15 দিন, তারপর আপনি মিসেস অভ্র। নিঝুমের কথা শুনে নীলার লজ্জায় লাল হয়ে যায়। দুপুর 12টায় তার বেশি বাজে। মীরা অনেকক্ষণ ধরে মিহান আর মিরানকে খুঁজে চলেছে। বাড়ির মধ্যে তাদের না পেয়ে চলে আসে বাগান দিকে। একটু এগিয়ে দেখে সুইমিং পুল সাইডে দুজনে ফুটবল নিয়ে খেলছে। মীরা মিষ্টি হেসে ওদের দিকে এগিয়ে যায়। মীরাকে দেখতে পেয়ে মিরান দৌড়ে মীরার দিকে আছে। মীরা হাঁটু গেড়ে বসে মিরানের সামনে দৌড়াদৌড়ি করে, একদম ঘেমে গেছে মিরান। মীরা মিরানকে চোখ রাঙিয়ে বলল, দৌড়াদৌড়ি করেছ কেন? দেখেছ কেমন ঘেমে গেছ? মিরান হাসি মুখে বলল, পাপার সাথে খেলছিলাম তো মাম্মা। মীরা ওর গালে হাত দিয়ে বলল, তাই বলে এই দুপুরের কড়া রোদের মধ্যে? মিহান ওদের কাছে এসে দাঁড়িয়ে বলল, এই তুমি আমার ছেলেকে একদম বকবে না বলে দিলাম।
মীরা দাঁড়িয়ে গিয়ে কোমরে হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, এরকম রোদের মধ্যে খেললে 100 বার বকব, কি করবে তুমি? মিহান মীরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব তাই না? ওয়েট। মীরা কিছু বুঝে ওঠার আগেই মিহান ওকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। মীরা সুইমিং পুল দাঁড়িয়ে রেগে চিৎকার করে বলল, ভিতুরাম, তোকে আমি ছাড়ব না। আজ তোর একদিন কি আমার একদিন। মীরান কান্নাজড়িত কণ্ঠে বলল, পাপা, তুমি আমার মাম্মাকে পানিতে ফেলে দিল কেন? মিহান সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে মীরার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বেশ করেছি, ফেলে দিয়েছি। মীরান মিহানের কথা শুনে রেগে গিয়ে ছোট ছোট হাতে মিহানকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। মিহান হাবুডুবু খেয়ে কোনো মতে সুইমিং পুলে মধ্যে দাঁড়ায়। আর এদিকে মীরা মিরানের এমন কাজে গগন ফাটিয়ে হাসছে। পেটে হাত দিয়ে কোনো মতে হাসি থামিয়ে বলল, এই না হলে আমার মিরান বাবা। আসো মাম্মার কাছে, আসো সোনা। মিরান ছোট ছোট পায়ে এসে সুইমিং পুলের কোনো দাঁড়ায়। মীরা মিরানকে কোলে নিয়ে সুইমিং পুলের মধ্যে দিয়ে হেঁটে মিহানের কাছে যায়। মীরা মিহানের মুখে পানি ছুঁড়ে ঠোঁট চেপে হেসে বলল, কি আর কখনো লাগতে আসবে আমাদের মা ছেলের সাথে? মিহান করুণ চোখে মিরানের দিকে তাকায়। সে তার মাম্মার গালা জড়িয়ে ধরে আছে পানির মধ্যে। মীরা মিহানের মুখের এক্সপ্রেশন দেখে আবার জোরে হেসে দেয়। চলবে।